নমস্কার, ওয়েলকাম টু আর স্টাডি। তোমরা যারা 2027-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা জানব মাধ্যমিক ইংলিশের যে 90 মার্কসের যে নাম্বার ডিভিশন সেটা কমপ্লিট আজকে ভালোভাবে বুঝবো। আজকের ভিডিওতে একটাই উদ্দেশ্য, সেটা হলো মাধ্যমিক ইংলিশের যে 90 নাম্বার রিটেন, সেই রিটেনের মার্কস ডিস্ট্রিবিউশন, কোন সেকশনে কতটা মার্কস দেওয়া হয়েছে সেই সেকশনটা চলো আজকে আমরা এই পুরো ছকের মাধ্যমে বুঝে নিই। চলো তাহলে সেকশন 1, যেটা আমাদের সবার প্রথমে আছে সেকশন 1। সেকশন 1-এ আমরা যেটা পাবো সেটা হলো রিডিং কম্প্রিহেনশন সেকশন। এটা আছে 20 মার্কস, 20টি নম্বর ডিস্ট্রিবিউশন আছে রিডিং কম্প্রিহেনশনে, যেটা তোমরা সিন বুঝো, সিন যেটাতে প্রোজ অ্যান্ড পোয়েট্রি বা পোয়েম থাকে, সেই বিষয়টা এখানে আছে 20 মার্কস। তারপর আমরা যে বিষয়টিতে আসবো সেটা হলো আনসিন। সেই আনসিনেও আছে 20 মার্কস, সেই আনসিনেও আমরা পেয়ে যাব 20 মার্কস। তাহলে টোটাল 20 হয়ে গেল 40 মার্কস। তাহলে সেকশন এ কমপ্লিট। সেকশন এতে কি আছে? সিন 20 মার্কস, আনসিন 20 মার্কস। তারপর আমরা চলে যাব সেকশন বি। সেকশন বি এ কি আছে? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ভোকাবুলারি কোনটা? ওই যে আনসিন থেকে 4টা ওয়ার্ড খুঁজে বের করতে দেয়, সেটা হলো আনসিন, সেটা হলো ভোকাবুলারি। সেই গ্রামার এবং ভোকাবুলারি মিলিয়ে মোট মার্কস ডিস্ট্রিবিউশন আছে 20। তাহলে আমাদের অলরেডি 20 60 মার্কস হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হলো সেকশন সি, আর রাইটিং সেকশন। এটা অনেকটা নাম্বার জুড়ে রয়েছে, এটা 1/3 নাম্বার প্রায় জুড়ে রয়েছে। যদি 90, 30 তাহলে 1/3 নম্বর কেবল এই রাইটিং সেকশনের উপরে আছে। সেটা হলো তোমার যে 30 মার্কস, 3টে রাইটিং থাকবে এবং এই 3টে রাইটিংয়ের মার্কস ডিস্ট্রিবিউশন হলো 30। এরপরে চলো আমরা প্রতিটা যে সেকশন, প্রতিটা সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। সেকশন এতে প্রোজ অ্যান্ড পোয়েট্রি আছে, সেই প্রোজ দিকে কত মার্কস আসবে, কি কি মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ, সাপোর্টিং স্টেটমেন্ট, এই ধরনের কোশ্চেনগুলো আসে। চলো এইগুলো তাহলে আমরা ডিটেলস এইখানে আমরা পেয়ে যাব। চলো এইখানে আলোচনা করি। সিন থেকে আমরা দেখলাম 20 মার্কস আছে, সেই 20 মার্কসের মধ্যে প্রোজ আছে। প্রোজে আমরা দেখতে পাবো এমসিকিউ পাবো। সবার প্রথমে যেটা পাবো সেটা হলো এমসিকিউ। এমসিকিউ পাবো 5টা আমরা এমসিকিউ পাচ্ছি। কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে কি থাকে, ধরো তো কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকলো এত দূর অবধি, তারপরে তোমাদেরকে এই ড্যাশ পূরণ দিয়ে দেয়, তারপরে ওইটা কমপ্লিট করতে হয় সিন থেকে খুঁজে। তাহলে সেটা হলো কমপ্লিট দ্য সেন্টেন্স, থাকবে 3 নম্বর। তারপরে থাকবে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট। তোমরা সবাই জানো ট্রু ফলস যখন আমরা করি, সেই ট্রু ফলসে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টের উপর মেন ভিত্তি করে না। তোমার যদি সেন্টেন্সটা ট্রু অথবা ফলস এটা যদি তুমি ঠিক করতে পারো তবে 1 নম্বর পেলে। তারপর যদি তুমি সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক করে নিতে পারো ওই সিন অংশটার থেকে, তবেই তুমি আরেক নম্বর পাবে। অতএব 1 + 1 = 2 নম্বর তুমি পাচ্ছ। তাহলে কি এমসিকিউ পাচ্ছ 5 নম্বর। তোমরা কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে যেটা আমরা গদা বাংলায় বললে শূন্যস্থান পূরণ বলি, সেই শূন্যস্থান পূরণ থেকে থাকছে 3 নম্বর, এবং ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্টে থাকছে 4 নম্বর। মানে টোটাল যে মার্কস হয়ে গেল আমাদের 12 মার্কস। মাত্র 12 নম্বর থাকছে প্রোজ দিকে। আচ্ছা, আমাদের ক্লাস 10-এর 4টা প্রোজ আছে, সেই 4টা প্রোজ কি? ফার্স্ট আছে ফাদার সেলফ, সেকেন্ড আছে পাসিং এওয়ে বাপু, থার্ড আছে আওয়ার রান এওয়ে কাইট, অ্যান্ড ফোর্থ আছে দ্য ক্যাট। এই 4টা টেক্সট, এই 4টা টেক্সটের থেকে কোনো একটা টেক্সট আসবে 2027 মাধ্যমিক এক্সামিনেশনে। সেই টেক্সটার থেকে 5 নম্বরের এমসিকিউ, 3 নম্বরের কমপ্লিট দ্য সেন্টেন্স এবং 4 নম্বরের মানে দুটো ট্রু ফলস থাকবে। এটা আমাদের চলে গেল প্রোজ সেকশন। এবারে যদি আমরা চলে আসি পোয়েট্রি সেকশনে। পোয়েট্রি সেকশনে কত মার্কস আছে না, পোয়েট্রি সেকশনে আছে টোটাল মার্কস হলো 8 নম্বর, 8 মার্কস। তাহলে 8 মার্কস আছে পোয়েট্রি সেকশনে, এবং প্রোজ সেকশনে আছে 12 মার্কস।
সেই 8 মার্কসের মধ্যে এমসিকিউ আছে 4টা, আর শর্ট অ্যান্সার আছে 2 নাম্বার করে 2 আছে 4 নম্বর। তাহলে এদিকে 4 আর 4 8 নম্বর। তাহলে আমাদের যে প্রোজ সেকশন, এই যে সিন সেকশনের যে 20 মার্কস কমপ্লিট, প্রোজে থাকছে 12 নম্বর এবং পোয়েট্রিতে থাকছে 8 নম্বর। তাহলে এই দুটো আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে দাদা তাহলে একটু বলে দিন কেমনভাবে এটা ভালো করে প্রিপারেশন নেব। দেখো, সিন আমাদের দেওয়াই থাকবে প্যাসেজে, পোয়েমও দেওয়া থাকবে এবং যে প্রোজ সেকশন থেকে সেটাও দেওয়া থাকবে। এখানে কিছুগুলো পয়েন্ট কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সেই পয়েন্টগুলো কি? দেখো, ম্যান আইডিয়া বলতে কি বোঝায়, যে যখন তুমি কোনো একটা টেক্সট পড়বে সেই টেক্সটের যেন পুরো সামারিটা তোমার মাথায় থাকে, যে তুমি ডিরেক্ট একদম যেমন না এক্সাম হলে গিয়েই ওই যে টেক্সটটার সম্বন্ধে জানছো, আগের থেকে তোমার মাথায় একটা যেমন স্পষ্ট ধারণা থাকে যে ওই টেক্সটটা আমি কি শিখলাম বা কি বুঝলাম। তারপরে যেটা চলে আসে ইম্পর্ট্যান্ট ইনসিডেন্ট, যে ওই যে টেক্সটটার মধ্যে কোন কোন ঘটনাগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন ঘটনাগুলো আগে, কোন কোন ঘটনাগুলো পরে। এই একটু ঘটনাগুলো যেমন ফাদার সেল থেকে যেমন স্বামী ভেবেছিল যে রাস্তায় দাঁড়িয়ে ভেবেছিল না ক্লাসরুমের ভিতরে ভেবেছিল, যে স্যামুয়েলের প্রতি তার যে অভিযোগগুলো আনা সেগুলো ঠিক ছিল না ভুল ছিল। এই যে ঘটনাগুলো সিকোয়েন্সগুলো একটু মনে রাখা, যে প্রথমে এই ঘটনা তারপরে এই ঘটনা। তারপরে কি ক্যারেক্টার, যেমন একটা যেরকম টেক্সটগুলোতে ক্যারেক্টার থাকে, যেমন স্বামী একটা ক্যারেক্টার, স্যামুয়েল একটা ক্যারেক্টার, তার মা একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো একটু মনে রাখলেই হয়ে যাবে। 3 নম্বর কি ইম্পর্ট্যান্ট লাইন্স। দেখো, ইম্পর্ট্যান্ট লাইন থেকেই আমাদের কোশ্চেনগুলো আসে মাধ্যমিকে, সেই ইম্পর্ট্যান্ট লাইনগুলোর প্রতি আমাদেরকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। তারপর ভোকাবুলারি। দেখো, যখন প্রতিটা টেক্সট আমরা পড়ব তখন সেই টেক্সটের মধ্যে থাকা অজানা ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু আমাদেরকে খাতায় লিখে রাখতে হবে এবং সেগুলোকে বারবার পড়তে হবে, কারণ এইগুলো সেই আনসিনের ভোকাবুলারি বা মিনিং যখন আমরা খুঁজে বাই করব তখন আমাদের কাজে লাগবে। তারপর যে টেক্সচুয়াল ডিটেলস, এবং আমরা যখন প্রতিটা টেক্সট পড়ব, প্রোজ পোয়েম, সেগুলো কিন্তু ডিটেলসে জানবো। ডিটেলসে জানলে কি হবে না, আমাদের মাথায় যদি ওটা খুব ভালোভাবে চলে আসে তাহলে কিন্তু আমরা আর ওটা কোনো মতেই ভুলার চান্স থাকবে না, আমরা ভুলতে পারবো না। কারণ যদি আমাদের মাথায় সেই ম্যান আইডিয়া, সেই ইম্পর্ট্যান্ট ইনসিডেন্টসগুলো, সেই ইম্পর্ট্যান্ট যে আইডিয়াগুলো থাকে, ইম্পর্ট্যান্ট লাইনগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু পোয়েমটা খুব সহজেই আমরা নামিয়ে নিতে পারবো। আর আলটিমেটলি তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। বিভিন্ন পর্ষদের বই থেকে, এবিটিএ থেকে, আরও বিভিন্ন যে সমস্ত প্র্যাকটিস বুক থাকে ওইগুলো থেকে আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। কারণ তোমরা জানো, আমরা যদি প্র্যাকটিস করি তবেই আমরা ভালো কিন্তু নাম্বার তুলতে পারবো। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। কেবলমাত্র প্র্যাকটিসই পারে আমাদেরকে পারফেকশনে নিয়ে যেতে। বারবার আমরা যে ভুলগুলো করি সেই ভুলগুলো কিন্তু তোমাকে খাতায় লিখে নিতে হবে, এবং যখনই তুমি কোনো প্র্যাকটিস দিতে শুরু করবে আগের ওই তোমার যে করা ভুলগুলো সেগুলো একবার চোখ বুলিয়ে নিলে তারপরে কিন্তু নেক্সট টেস্টটা তুমি দিবে, তাহলে ওই ভুলগুলো তুমি কিন্তু দ্বিতীয়বার করবে না। তারপরে যে সেকশনে আমরা চলে আসি সেটা হলো আনসিন সেকশন। অনেকেরই অসুবিধা থাকে, দাদা আনসিন সেকশনে কি করব, বলছি তোমাদেরকে। আগে তোমরা নাম্বার ডিভিশনটা দেখে নাও। আনসিনে কিন্তু এমসিকিউ থাকে, 6টা এমসিকিউ, 6খানা এমসিকিউ তোমরা পেয়ে যাবে এখানে। তারপর কি থাকে, ট্রু ফলস অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্ট। এখানে অনেকের আবার কোয়েশ্চেন থাকে, দাদা যদি আমার ট্রু ফলসটা ঠিক না হয় আর যদি সাপোর্টিং স্টেটমেন্টটা যদি ঠিক হয় তাহলে কি নাম্বার পাবো? একদম না, তুমি কোনো নাম্বার পাবে না। তুমি নাম্বার তখনই পাবে যখন তোমার আগে ট্রু বা ফলসটা যদি ঠিক হয় তবেই তুমি নাম্বার পাবে। যদি ট্রু আর ফলসটা ঠিক না হয় তাহলে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টের জন্য তুমি কোনো নাম্বার পাবে না। তাহলে সবার প্রথমে কাজ হলো তোমার ট্রু ফলসটা ঠিক করা, তারপর প্যাসেজ দিকে খুঁজে নিয়ে সেই সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক করা। তারপর যেটা আছে শর্ট কোয়েশ্চেন, তোমার 4টা শর্ট কোয়েশ্চেন থাকে 2 মার্কস করে, 4 দুগুণে 8 মার্কস। তাহলে টোটাল তোমার দাঁড়িয়ে গেল 20 মার্কস। 6খানা এমসিকিউ, 3খানা ট্রু ফলস আর 4খানা শর্ট কোয়েশ্চেন। তাহলে টোটাল যেটা তোমার দাঁড়িয়ে গেল সেটা 20 মার্কস দাঁড়িয়ে গেল।
দেখো এই আনসিন কেন দেয় বলো তো, তোমার রিডিং স্কিল অ্যাবিলিটিটা চেক করার জন্য। তাহলে আনসিন সলভ করার দেখো কিছুগুলো টেকনিক রয়েছে। সবাই কি করে যে ফার্স্ট প্যাসেজ পড়ে তারপর কোশ্চেন অ্যান্সার করে। তুমি কিন্তু এখানে একটু স্মার্টলি প্রেপ করবে। কিভাবে করবে না, সবার প্রথমে তুমি কোশ্চেনগুলো 2-3 বার পড়ো। যখনই তুমি কোশ্চেনগুলো 2-3 বার পড়বে তোমার মাথায় অটোমেটিক্যালি একটা আইডিয়া চলে আসবে, কারণ তুমি বইয়ের টেক্সট বুকগুলো পড়েছো সেই জন্য। তাহলে যখন তুমি কোশ্চেনগুলো 2-3 বার পড়বে তারপরে গিয়ে যখন টেক্সটটা পড়বে তখন তুমি কোশ্চেনগুলো ধরতে পারবে। কারণ আমাদের আলটিমেট গোল হলো সেই আনসিনে থাকা কোশ্চেন এবং অ্যান্সারগুলো সলভ করা, আর সলভ যাতে কম সময়ের মধ্যে করতে পারি সেই জন্য আগে আমাদের কোশ্চেন অ্যান্সারগুলো পড়ে নেবে, তারপরে যদি আনসিনটা সলভ করতে যাও তাহলে কিন্তু অনেক ভালো হবে, তোমার সময়টা একটু কম লাগবে। তারপর কি, যে সমস্ত রিলেভেন্ট ইনফরমেশনগুলো থাকে যেরকম ডেটা ফ্যাক্ট, সেগুলো খুব তাড়াতাড়ি তুমি খুঁজে পাবে। কোনো সাল যদি থাকে, কোনো ডেটা থাকে, এইগুলো যদি থাকে তুমি পড়বার সময়ই কিন্তু আন্ডারলাইন করে থাকবে, পেন্সিল নিয়ে যাবে, পেন্সিলে আন্ডারলাইন করবে। 3 নম্বর কি, রাইট ইউর ওন ল্যাঙ্গুয়েজ। দেখবে যে যখন তুমি আনসিনের হয়তো অ্যান্সারগুলো অনেক লম্বা লম্বা হয়, অনেক লম্বা, সেই জন্য দেখবে ওখানে খুব অল্প অল্প 2 থেকে 3টা লাইন লেখার মতো জায়গা দেয়। ওখানে তোমাকে তো ইংরেজিতে কোশ্চেনের উপরে লিখতে হয় ক্লাস 10 মাধ্যমিকে, তাহলে কিন্তু তোমাকে নিজের মতো করে অ্যান্সারগুলো বানিয়ে নিতে হবে, নিজের মতো। এটা প্র্যাকটিসটা কিন্তু তাড়াতাড়ি করে তোমাদেরকে শুরু করে দিতে হবে। তারপর তোমার যে সমস্ত রিলেভেন্ট, যে সমস্ত সাপোর্টিং স্টেটমেন্ট, অনেকেরই গোলমাল হয়ে যায় সাপোর্টিং স্টেটমেন্টে, কারণ আমার কাছে যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা সাপোর্টিং স্টেটমেন্ট নিয়ে অনেক বেশি চিন্তিত এবং ট্রু ফলস নিয়ে। তাদেরকে আমি বারবার বলি যে আগে ট্রু ফলসটা ঠিক করবে, তারপরে সাপোর্টিং স্টেটমেন্টটা করবে। এবং আলটিমেটলি যেটা সেটা রয়ে গেল প্র্যাকটিস। প্র্যাকটিসই তোমাকে পারফেক্ট বানাতে পারবে। তুমি যে ভুলগুলো করছো সেই ভুলগুলো সংশোধন সেই প্র্যাকটিসের মাধ্যমেই হবে। যখন তুমি ফার্স্ট প্র্যাকটিস করবে, তুমি তোমার যে জায়গাগুলো ভুল হচ্ছে তুমি কিন্তু একটা ছোট্ট খাতা মেনটেন করবে এবং ওই খাতায় লিখে রাখবে যে কোথায় কোথায় তোমার ভুল হচ্ছে, যাতে ওই ভুলগুলো সেকেন্ড টাইম একটু কম করা যায়। এভাবে যদি আমরা এগোতে থাকি তাহলে আনসিনেও আমরা ভালো মার্কস পাবো। আর আনসিনের ভোকাবুলারির জন্য তোমাকে ফার্স্ট যে আইডিয়াটা দিলাম, তোমার টেক্সটের যে সমস্ত আননোন মিনিং আছে সেগুলো তুমি একটা ডায়েরি বা লিস্ট করবে, সেগুলো কাগজে রপ্ত করবে। তারপর আনসিনটা পড়ার সময় যে মিনিংগুলো পারবে না পেন্সিলে দাগ দেবে। দেখবে যেগুলো তুমি জানো অনেকাংশে তো সেগুলো পেরে গেছো, আর না জানার থেকেই কিন্তু অনেকাংশে ভোকাবুলারির মিনিংগুলো চলে আসে। নেক্সট এবারে যাব আমরা পরের সেকশনে। পরের সেকশন আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। অনেক স্টুডেন্ট আবার গ্রামার নিয়েও বেশি কনসার্ন। দেখো গ্রামার নিয়ে কনসার্ন হওয়ার বেশি কিছু নেই, কারণ মাধ্যমিকে খুব সহজ গ্রামার আছে। চলো প্রথমে আমরা যেটা দেখে নিই, টেন্স আছে 3 মার্কস, মানে কারেক্ট ফর্ম অফ ভার্ব। দেখবে 3টা অপশন দেওয়া থাকে, সেই 3টা অপশন থেকে তোমাকে একটা অপশন চুজ করতে হয়। সেটা বেসিক্যালি থাকে সেই ভার্বের উপর, সেই টেন্সের উপর ভিত্তি করে। তুমি যদি টেন্সটা একটু ভালোভাবে শিখে নাও তুমি কিন্তু এখানে 3-এ 3 পেয়ে যাবে। তারপর যেটা চলে আসে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনও খুব সহজ থাকে। একটা আর্টিকেল থাকেই, হয় এ অথবা অ্যান অথবা দা, 3টার মধ্যে কোনো একটা আর্টিকেল থাকেই থাকে। আর 2টো প্রিপোজিশন থাকে, 3টা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে, 3টে ড্যাশ পূরণ থাকে ছোট ছোট। সেই 3টার মধ্যে একটা থাকে তোমার আর্টিকেল আর বাকি 2টো প্রিপোজিশন। প্রিপোজিশনগুলো খুব সহজ থাকে, ইন, অন, অ্যান, দা, এইগুলো থাকে। তারপর আমরা যেখানে চলে আসবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এইখানটা স্টুডেন্টদের ভ্রুগুলো একটু কুচকে যায়। এই ট্রান্সফরমেশন সেন্টেন্সে গিয়ে স্টুডেন্টরা একটু আটকে যায়, বলে স্টুডেন্টরা যে স্যার এটা একটু ভালো করে করিয়ে দিন, এটা আমাদের মাথায় থাকে না। এটার খুব সহজ 2 থেকে 3টা করে এক্সাম্পল নিতে হবে এবং বা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আমি বললাম যে গ্রামার যদি তোমাকে করতে হয় প্রতিদিন মিনিমাম 5টা করে কোশ্চেন প্র্যাকটিস করবে। যদি প্রতিদিন তুমি 5টা করে কোশ্চেন প্র্যাকটিস করো, তুমি অটোমেটিক্যালি ধীরে ধীরে নিজের ইমপ্রুভমেন্ট ফিল করবে এবং নিজেকে কনফিডেন্স ফিল করবে। চল এরপরে আমাদের আছে, দেখো এখানে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে
কিন্তু এখানে দেখো একটা ভয়েস দেয়, একটা ন্যারেশন দেয়, আর একটা জয়েনিং দেয়, কখনো কখনো ডিগ্রি দেয়, কখনো নাউনে পরিণত করো অ্যাডজেক্টিভ, মানে একটা আছে মিসলেনিয়াস, একটা থাকে মিসলেনিয়াস, আর প্রতি বছর একটা ন্যারেশন না হলে একটা ভয়েস থাকে, প্রতি বছর একটা ন্যারেশন, একটা ভয়েস এবং একটা থাকে মিসলেনিয়াস। আর তারপরের যে পার্টটা সেটা হলো ফ্রেজাল ভার্ব। সেই ফ্রেজাল ভার্ব কিন্তু খুব সহজ, 3 মার্কস থাকে। সেই মোটামুটি 70 থেকে 75টা ফ্রেজাল ভার্ব তুমি যদি করে যাও, ওর বাইরে আসে না ফ্রেজাল ভার্ব। ওই 70টা করে গেলেই তুমি কিন্তু খুব ভালোভাবে এলিমিনেটও করে নিতে পারবে, যেগুলো যেগুলো বাদ দেওয়ার তুমি বাদ দিয়ে দিতে পারবে। দেখো তাহলে প্রপার যদি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আমরা দেখতে চাই, গ্রামারের টোটাল নাম্বার হলো 12, আর লাস্টের যেটা আছে সেটা হলো ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি পার্ট মানে কোন জিনিসটা, যে আনসিন থেকে তোমাকে 4টা মিনিং বার করতে হয়, যে প্রতিটা মিনিং বার করার জন্য তোমার 2 মার্কস দেয়। তাহলে 4টা ওয়ার্ড মিনিং, 4 দুগুণে 8 মার্কস। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর এই যে তোমার গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে তোমাকে কিন্তু টেন্সটা একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। 2 নম্বর, টেন্সের মাইনিউট কিছুগুলো ভুল হয়, ওইগুলো বারবার তুমি যদি দেখে যাও, তুমি কিন্তু টেন্সের নাম্বারটা খুব অনায়াসেই পেয়ে যাবে। তারপরে যেটা চলে এলো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন সহজ, মোটামুটি 10 থেকে 15টা আছে, তোমার অত করার দরকার নেই। 7 থেকে 8টা আর্টিকেল প্রিপোজিশন করলেই তোমার মাধ্যমিকের জন্য তোমার এনাফ হয়ে যাবে। তারপর যেটা আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, ভয়েস তুমি কেবল 8টা টেন্সের ভয়েস চেঞ্জ হয়, সেই 8টা টেন্স তুমি যদি ভালোভাবে প্রিপেয়ার করে যাও, আজ বিগত 7-8 বছরের তুমি যদি কোশ্চেন পেপার লক্ষ্য করো, ওই টেন্সের বাইরে দেয় না। ন্যারেশনও খুব সহজ থাকে, ন্যারেশনও খুব বেশি জটিল নয়। তোমাদের সবার যেটা মাথা খারাপের ব্যাপার হয়ে যায় বা একটু চিন্তা করার ব্যাপার হয়ে যায়, যে ওই 1 নাম্বার এখানে 3টা থাকে না, একটা ভয়েস, একটা ন্যারেশন, আর একটা থাকে মিসলেনিয়াস, যে কোনো কথা থেকেও চলে আসতে পারে। তো আমি বলবো এটাকে বেশি গুরুত্ব না দিয়ে, ওই 1 নাম্বারের উপর গুরুত্ব না দিয়ে বাকি 11টা নম্বর, সেই 11টা নম্বরের উপর বেশি জোর দাও। তারপর যেটা চলে এলো ভোকাবুলারি পার্ট, আমি বললাম। অতএব ফাইনালি যেটা তোমাদের দাঁড়াচ্ছে সেটা হয়ে গেল 20 মার্কস। এবং এই গ্রামার কিন্তু তোমরা কেউ লাস্টে প্রিপারেশন করব এরকম ভাবনা বা চিন্তা একদম আনবে না। গ্রামারের কাজ হলো তোমাদের প্রতিদিন প্র্যাকটিস করা, প্রতিদিন 5 মিনিট দাও, প্রতিদিন 5টা কোশ্চেন প্র্যাকটিস করো। প্রতিটা টপিক থেকে আজ টেন্স করলাম, কাল ভয়েস করব, পরশু দিন ন্যারেশন করব, তারপরের দিন ডিগ্রি করব। জাস্ট 5টা কোশ্চেন করো, প্রতিদিন 5টা কোশ্চেন। তুমি 1 মাস যদি প্রতিদিন করো, তুমি বুঝতে পারবে তোমার ইমপ্রুভমেন্টটা। তাহলে স্যার কোথার থেকে করব? একদম ঠিক কোশ্চেন করেছো। কোথার থেকে করবে প্র্যাকটিসটা প্রথমে করবে যে বিগত বছরের প্রশ্নপত্র থেকে। নাম্বার 2, যদি তুমি আগের বছরে যে সিনিয়র দাদা দিদিরা আছে তাদের কাছ থেকে, ওই পর্ষদের বইটার থেকে, অথবা কোনো এবিটিএ বইটার থেকে, এইটা হলো তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করার। বা তুমি আরও বিভিন্ন যে সমস্ত কোম্পানিরা যে সমস্ত বাই করে মডেল কোয়েশ্চেন, সেখান থেকেও তুমি প্র্যাকটিস করতে পারো। তারপর আমাদের যে সেকশনটা চলে এলো সেটা হলো রাইটিং সেকশন। এই রাইটিং সেকশনের অনেকটা মার্কস আছে, অনেকটা মার্কস। এই মার্কস হলো 30 মার্কস আছে রাইটিং সেকশনে, 30 মার্কস। কিন্তু রাইটিংয়ে দেখো কি করতে হবে, যখন আমরা কোনো রাইটিং প্র্যাকটিস করব, কোনো টপিক করব, রাইটিং প্র্যাকটিসের কোনো টপিক করব, তখন সেই টপিকটা করার জন্য তোমাদের কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সেই ফরম্যাটটা কিন্তু জানা একান্তই জরুরি। কোন ফরম্যাটটা? সেই ফরম্যাটটা হলো সেই স্ট্রাকচারটা। যখন তুমি এডিটোরিয়াল লেটার শিখবে, এডিটোরিয়াল লেটারে কিন্তু স্ট্রাকচারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তোমাকে প্রথমে স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে হবে। কোনো মডেল কোয়েশ্চেন বা অ্যান্সার মুখস্থ করে কিন্তু মাধ্যমিকে ভালো নাম্বার তোলা যায় না। তোমাকে লিখতে গেলে নিজের ভাষায় লিখতে হবে, আর নিজের ভাষায় লিখতে গেলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, যে কোনো রাইটিংয়ের স্ট্রাকচারটা ফলো করা। যখন তুমি স্ট্রাকচারটা ফলো করলে, তারপরে তোমাকে করতে হবে তোমার কন্টেন্টের উপর কাজ। স্যার কন্টেন্ট মানে কি? তুমি যেটা লিখবে, প্রথমে তোমার যে ইন্ট্রোডাকশন হয়ে গেল, কনক্লুশন হয়ে গেল, চারদিকের যে সমস্ত ছকটা তোমার রেডি, এরপরে কিন্তু
তোমার যে কন্টেন্ট, যে মেইন বডি, সেটার উপরে তোমাকে কাজ করতে হবে। যে আমি প্রথমে 5টা লাইন এইভাবে লিখবো, তোমাকে নিজের মতন করে সাজিয়ে নিতে হবে। তারপর ওটাকে তোমার নিজের ল্যাঙ্গুয়েজে করতে হবে, কারণ যিনি এক্সামিনার তিনি বুঝতে পারেন লেখাটা পড়লে এটা তোমার লেখা না কোথা থেকে কপি পেস্ট। তাহলে সেই জিনিসটাও কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তোমার নিজের ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু সেখানে নাম্বার তোলা একটু কঠিন হয়ে দাঁড়ায়। আর নাম্বার 2, তুমি কিন্তু যদি ওই বললাম বারবার, তুমি যদি মুখস্থ বিদ্যায় রাইটিং করতে যাও, তোমার যদি প্রচুর মুখস্থ বিদ্যা থাকা সেই বিদ্যায় রাইটিং করতে যাও, হয়তো এক্সামিনারের কাছে তুমি যদি বুঝতে পারে এক্সামিনার যে এটা কোথা থেকে টুকে আনা, তাহলে কিন্তু তোমার নাম্বার কমে যাওয়ার চান্সটা অনেকটা বেশি। আর আলটিমেটলি তোমাকে যেটা ফাইনাল ডিসিশনে পৌঁছাবে সেটা হলো প্র্যাকটিস। তুমি যদি প্রতিদিন সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার যদি রাইটিং প্র্যাকটিস করো বিভিন্ন টপিকের উপরে, তোমাকে কিন্তু সেটা কনফিডেন্স করবেই। রাইটিংও তুমি যদি বারবার প্র্যাকটিস করো, সেটা তোমাকে পারফেক্ট জায়গায় পৌঁছে দেবে। আর আলটিমেটলি এটাই হলো আমাদের আজকের নাম্বার ডিভিশনের ক্লাস। তাহলে আমরা যদি তাকাই যে সেকশন এতে রিডিং সেকশন আছে এবং আনসিন সেকশন আছে, সিন সেকশন অ্যান্ড আনসিন সেকশন। সিনে 20 মার্কস, আনসিনে 20 মার্কস, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে 20 মার্কস অ্যান্ড রাইটিং সেকশনে 30 মার্কস। তাহলে সিনের মধ্যে থাকলো প্রোজ অ্যান্ড পোয়েট্রি, মানে কবিতাগুলো এবং টেক্সটগুলো। কবিতাগুলোর থেকে থাকছে 8 মার্কস এবং টেক্সটগুলোর থেকে থাকছে 12 মার্কস, হয়ে গেল 20 মার্কস। এবং আনসিন থেকে থাকছে 20 মার্কস, তার মধ্যে 6খানা এমসিকিউ, 4খানা কোয়েশ্চেন অ্যান্সার এবং 3খানা থাকছে সাপোর্টিং স্টেটমেন্ট ট্রু ফলস। এবং যে গ্রামারের কিন্তু 4-3-12, ফার্স্ট থাকছে টেন্স, সেকেন্ড থাকছে তোমার আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, থার্ড থাকছে তোমার ওই যে একটা ভয়েস, একটা ন্যারেশন আর একটা মিসলেনিয়াস, অ্যান্ড ফোর্থ থাকছে তোমার ফ্রেজাল ভার্ব। তাহলে 12 মার্কস কিন্তু হয়ে গেল। আর তারপর যেটা থাকছে আনসিনের ভোকাবুলারি পার্ট, এবং সেই পার্টটা করার জন্য তোমাকে কিন্তু টেক্সটটা খুব ভালো করে বারবার মন দিয়ে পড়তে হবে, সেই ওয়ার্ড মিনিংগুলো তোমার মাথায় রাখতে হবে। 2 নম্বর, আনসিনের যে সমস্ত ওয়ার্ড মিনিংগুলো তুমি জানো না সেগুলো তোলায় আন্ডারলাইন করতে হবে। আর ফাইনালি চলে এলো রাইটিং সেকশন। 30 মার্কস ইজ ভেরি ক্রুশিয়াল। এই 30 মার্কস করার জন্য তোমাদের 4 স্টেপ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট ইজ স্ট্রাকচার কিন্তু বারবার ফোকাস করতে হবে। স্ট্রাকচারটা কিন্তু তোমাকে বুঝে নিয়ে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করে একদম নয়। দ্বিতীয়, তোমার কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে, যে আমি কি লিখতে চলেছি, আমার লেখার কোয়ালিটিটা কীরকম। তুমি যদি বারবার প্র্যাকটিস করো, তোমার কন্টেন্ট কোয়ালিটি বাড়বে। আর নাম্বার 3, তোমার নিজের ল্যাঙ্গুয়েজ। তুমি যখন তোমার নিজের ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস দেবে, তোমার লেখার ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। আর নাম্বার 4, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। এই প্র্যাকটিসের উপরই সমস্ত 19 মার্কস তোমার ডিপেন্ড করছে। ধন্যবাদ আজকের এই ভিডিওটা এত দূর দেখার জন্য, কারণ তোমাদের যদি ধৈর্য না থাকতো তাহলে এত দূর পর্যন্ত তুমি দেখতে না। যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, ভালো লাগলে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটা উপকার মনে হয় তাহলে তোমার যে বন্ধুরা আছে তাদের কাছে একটু শেয়ার করে দেবে।